নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি বুধের 12টি ঘরে অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। বুধের এই অবস্থান নিয়ে আমাদের ভিডিও সিরিজটি কিন্তু মেষ লগ্ন মেষ রাশি থেকে শুরু হয়েছে। তো যারা আগের ভিডিওগুলো দেখেননি, যাদের লগ্ন আলাদা, যাদের মকর নয়, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে প্রত্যেকটা গ্রহের ভিডিওর প্লেলিস্ট রেডি করা আছে, আপনারা দেখে নিতে পারেন যে কোন গ্রহ কোন ঘরে অবস্থান করলে আপনারা কীরকম ফলাফল পেতে পারেন। এবং বুধের সিরিজটা আমাদের আর দুটি মাত্র লগ্ন বা রাশি বাকি থাকছে, সেটা হচ্ছে কুম্ভ এবং মীন। তার পরবর্তীতে আমরা কিন্তু অন্য সিরিজ নিয়ে আসতে চলেছি, তো অপেক্ষা করুন, ভালো সিরিজ আপনাদের জন্য অবশ্যই আসছে। এবং যারা ভিডিওগুলো পরস্পর দেখছেন, ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো মকর লগ্ন মকর রাশি, কালপুরুষের জন্মকুষ্ঠির 10তম ঘর হচ্ছে মকর লগ্ন মকর রাশি। সব থেকে রহস্যময়ী লগ্ন ও রাশি হিসাবে কিন্তু মকরকে দেখা হয়। তার কারণ কি? মকরের রাশি বা লগ্নের অধিপতি কিন্তু স্বয়ং শনিদেব। শনিদেব যখনই যেই লগ্নের অধিপতি হবে, যদিও মূল ত্রিকোণ ঘর নয়, মূল ত্রিকোণ ঘর অবশ্যই শনিদেবের কুম্ভ, কিন্তু মকরও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেহেতু সে কালপুরুষের গোষ্ঠীর 10তম ঘর, অর্থাৎ কর্মের ঘর। তো সেই দিক থেকে মকর লগ্ন মকর রাশিরা কিন্তু ভীষণভাবে কর্মঠ হয়, নিজের কর্মকেই সব থেকে বেশি করে প্রাধান্য দিয়ে থাকে। বুদ্ধির থেকেও বেশি এরা কিন্তু নিজের, বলতে পারেন, খাটুনিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবার বিষয় হচ্ছে কি, এই যে কোনো জন্মছকে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। এবার এই জন্মছকে বুধ কিন্তু শুধু বুদ্ধির কারক গ্রহ নয়, সে কিন্তু ভাগ্যের কারক গ্রহ। অতএব এইটাই হচ্ছে বিষয়, বুধ কিন্তু এই জন্মছকে ষষ্ঠ ঘর, অর্থাৎ রোগ ঋণ রিপু, এবং আমাদের ষষ্ঠ ঘর থেকে কিন্তু চ্যালেঞ্জও নেওয়ার জায়গা দেখা হয়, সাহস আমাদের কতটা সেটাও দেখা হয়। এবং নবম ঘর আমাদের ধর্মের ঘর, আমাদের ভাগ্যের ঘর, আমাদের পিতার সাপোর্টের ঘর। তো এইটাই আমি আপনাদেরকে বলতে চাইছি যে মকর লগ্ন মকর রাশিরা বুদ্ধির থেকে এরা কিন্তু গায়ে গতরে খেটে তার ভাগ্যের সাপোর্ট নিয়ে জীবনে অনেক উন্নতি করতে পারে। তো এক কথায় বলা যেতে পারে মকর লগ্ন মকর রাশি কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে খুবই পজিটিভ একটা লগ্ন রাশি। মানুষের পাশে থাকা, মানুষের জন্য করা, সর্বদাই এরা কিন্তু করে যেতে পছন্দ করে, এবং স্যাক্রিফাইস করবার ক্ষমতাও কিন্তু এদের মধ্যে ভীষণ ভালো রকমভাবে থাকে। তো সেই লগ্ন রাশি সাপেক্ষে আজকে কিন্তু আমাদের আলোচনা হবে 12টি ঘরে বুধের অবস্থান নিয়ে। তো আমরা তার জন্য অবশ্যই স্ক্রিনে চলে আসবো। স্ক্রিনে আমরা যদি আসি, এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এটি একটি মকর লগ্ন। এখানে দেখুন মকরের ঘরে লগ্ন ও রাশি লেখা আছে। এখন বিষয়টা হচ্ছে, আপনাদের যদি মকর লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা আরও বেশি অ্যাকুরেট ফলাফল দিতে সাহায্য করবে। এবং রাশি হলেও আপনারা দেখতে পারেন, কিন্তু আমি রত্ন ধারণ নিয়ে যখন আলোচনা করব, প্রথমেই আমি বলে রাখি মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে বুধ যে দুটি ঘর পেয়েছে, একটি হচ্ছে ষষ্ঠ ঘর, যেটা নেগেটিভ ঘর হয়। জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরকে নেগেটিভ ঘর হিসাবে ধরা হয়। কিন্তু যেহেতু বুধ এই জন্মছকে নবম ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যের অধিপতি এবং ত্রিকোণ ঘরের অধিপতি, সেই দিক থেকে বুধ কিন্তু যথেষ্ট বা সর্বোচ্চ কারকত্বেই জন্মছক হিসাবে পেয়ে যাচ্ছে। অতএব এই লগ্ন বা এই জন্মছকে বুধ যদি দুর্বল এবং পীড়িত অবস্থাতে থাকে, 99% ক্ষেত্রে কিন্তু বুধের মহারত্ন পান্না ধারণ করানো যেতে পারে। তো যেটা 0.1% সেটা কোন কোন ক্ষেত্রে ধারণ করা যেতে পারে না, সেটা আমি কিন্তু ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তো আমরা আজকে আলোচনা করছি বুধকে নিয়ে। তো এই লগ্ন সাপেক্ষে যদি আমরা প্রথমেই দেখি বুধ লগ্নে অবস্থান করছে, তাহলে প্রথমত একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে, বুধ কিন্তু প্রথমে মিথুন রাশি এবং তার পরবর্তীতে কন্যা রাশির অধিপতি। এই লগ্ন সাপেক্ষে ফার্স্ট হাউস হচ্ছে 6 এবং সেকেন্ড হাউস হচ্ছে 9। একটা নেগেটিভ, একটা পজিটিভ। এবার ষষ্ঠ ঘর কি সর্বদাই নেগেটিভ? কখনোই না। আমি কেন বললাম? রোগ ঋণ রিপু, চ্যালেঞ্জ, সাহস। তো সেই দিক থেকে যখন ষষ্ঠ স্থানের অধিপতি লগ্নে বসে থাকবে, রোগের অধিপতি কিছুটা রোগে ভোগাতে পারে আপনাদেরকে। কোন দিক থেকে? ধরে নিন অ্যালার্জির সমস্যা, স্কিনের সমস্যা, এরকম ধরনের প্রবলেম কিন্তু দিতে পারে। তবে নবম ঘরের অধিপতি হয়ে লগ্নে বসার জন্য মহাভাগ্যবান যোগ তৈরি করছে আপনাদের ক্ষেত্রে। আপনারা যদি আপনার জন্মের পরে বুধের মহাদশা পেয়ে যান, হতে পারে প্রথম দিকটাতে একটু সামান্য সংঘর্ষ থাকবে, চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে, কিন্তু তারপরে ভাগ্যের সাপোর্ট আপনারা 100% পাবেন, এবং সেখান থেকে ধর্মের মাধ্যমে কর্ম করে জীবনে কিন্তু উন্নতি লাভ 100% করবেন। এবং বুধের একটি মাত্র দৃষ্টি হয়, যেটা সপ্তম দৃষ্টি, যেটা সপ্তম স্থানে পড়ার জন্য ব্যবসার ক্ষেত্রে পজিটিভ, দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভ, এবং দৈনন্দিন জীবনে এগিয়ে যেতেও আপনাদেরকে কিন্তু অনেক পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবার লগ্নে যেহেতু বুধ এখানে অবস্থান করছে, যদি লগ্ন হয় বেসিক্যালি, তাহলে আপনার ব্যক্তিত্বের মধ্যে কিন্তু একটা চার্মিং লুক নিয়ে আসবে, কারণ বুধ হচ্ছে রাজকুমার গ্রহ। তো আপনার মধ্যে সর্বদাই একটা শিশুসুলভ ব্যাপার বা কম বয়সী একটা ব্যক্তিত্ব, যেটা মকরের একদম বিরুদ্ধে কথা, সেই জায়গাটা কিন্তু দেখুন। একটা সিস্টেম হচ্ছে কি, মকর হচ্ছে শনির লগ্ন,
এই জাতক বা জাতিকাদের কিছু অংশে বয়সের থেকে একটু বেশি বয়স মনে হতে পারে। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, কেন মা বাবা সব কিছু দেখতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টাই দেখা যায়। এবার বুধ হচ্ছে রাজকুমার গ্রহ, যদি লগ্নে বসে তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা কমিয়ে দেবে, তো চার্মিং একটা ব্যাপার নিয়ে চলে আসবে। তো সেই হিসাবে বললাম আপনার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু একটা স্ট্রংনেস নিয়ে আসবে, এবং আপনার কমন সেন্স, আপনার বুদ্ধি, সব রকম দিক থেকে কিন্তু স্ট্রং এখানে বুধ করে দিতে পারে। তো এটা খুব ভালো যোগ। যদি দ্বিতীয় স্থানে বসে থাকে, দ্বিতীয় স্থানের ক্ষেত্রেও বুধ, এটা শনির ঘর, বুধের মিত্র ঘর, তো নবম ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে, মানে এইখানেও কিন্তু মহাভাগ্যবান যোগ হচ্ছে। কোন দিক থেকে? আর্থিক স্টেবিলিটির দিক থেকে। দ্বিতীয় ঘর আমাদের আর্থিক স্টেবিলিটির ঘর হয়, আমাদের সেভিংসের ঘর হয়, আমাদের বাণীর ঘর হয়, যেই ঘরে কিন্তু বুধ কারকত্ব পেয়ে যায়। বুধের সব থেকে মূল কাজ হচ্ছে তার বাণী, অতএব তার কমিউনিকেশন স্কিল। তো সেই জায়গাতে বুধের অবস্থান অবশ্যই খুব ভালো, পৈতৃক সম্পত্তি লাভের জন্য খুব ভালো, এবং ফ্যামিলির সাপোর্টের জন্য খুব ভালো। কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে যেহেতু দ্বিতীয় স্থানে বসে আছে, এটাও হতে পারে যদি আপনার বুধ এখানে পীড়িত হয়ে যায় এবং ষষ্ঠ ঘরের অধিপতি দ্বিতীয় বসে আছে, এবং শনি যদি খুব নেগেটিভ অবস্থাতে বসে যায়, যে দ্বিতীয় ঘরের অধিপতি, তাহলে কিন্তু পৈতৃক সম্পত্তি লাভ করেও সেটা হারিয়ে বসতে আপনার বেশি সময় লাগবে না। অতএব খুব চিন্তা ভাবনা করে ডিসিশন আপনাকে আপনার লাইফে নিতে হবে, কারণ দান ধ্যান করে ফেলতে পারেন, তো ভুল জায়গায় মানুষকে বিশ্বাস করে আপনার সম্পত্তি লস যেতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি এখানে অষ্টমে পড়ছে, অতএব অষ্টম ঘরও কিন্তু আমাদের কোনো অ্যাঙ্গেল থেকে যদি দেখি আয়ুর ঘর হয়, তো বুধের দৃষ্টি এখানে আপনার আয়ু বৃদ্ধি করতেই সাপোর্ট করবে, কোনো দিক থেকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না। এবং এটাও আপনাদেরকে বলতে পারি, অনেক আধ্যাত্মিক জ্ঞানও কিন্তু আপনাদের থাকবে অষ্টমের দৃষ্টির মাধ্যমে। তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে, এখন দেখুন ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় স্থান, তৃতীয় স্থান আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর হয়। সাহস যেরকম তৃতীয় ঘর থেকে দেখা হয়, সেই সাহসটাকে কাজে লাগিয়ে উন্নতি করতে কিন্তু ষষ্ঠ ঘরকে দেখা হয়। তো ষষ্ঠ ঘরের অধিপতি তৃতীয় স্থানে অবস্থানটাকে খুব পজিটিভ ধরা হতো যদি বুধ এই ঘরে নিচস্থ না হতো। বুধ এই ঘরে কিন্তু 15 ডিগ্রি অবধি নিচস্থ থাকে, বা 16 ডিগ্রি অবধি আপনারা ধরে চলতে পারেন বুধ এই ঘরে নিচস্থ থাকে। যদি বুধ এই ঘরে অবস্থান করে, আর যদি 16 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট কখনো পাবেন না। যদি বুধের দশা আসে, আপনাদেরকে খেটে মরতে হবে। আপনাদের ক্ষেত্রে রোগ, আপনাদের ক্ষেত্রে ঋণ, আপনাদের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা, আপনাদের অধিক পরিশ্রম, অধিক পরাক্রম, এবং ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক নাশ, শ্বাসকষ্টের সমস্যা, স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যা, নার্ভের সমস্যা, এরকম ধরনের প্রবলেম কিন্তু বুধের দশা মহাদশায় পেতে পারেন। কোনো রকমভাবে বুধের নীচভঙ্গ হচ্ছে কিনা সেটা আপনাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। নীচভঙ্গের সূত্র কি? যদি বুধের ওপর এই ঘরের অধিপতি, মিনের অধিপতি বৃহস্পতির কোনো রকমভাবে দৃষ্টি পড়ে যায়, তাহলে কিন্তু বুধের নীচভঙ্গ হয়ে যাবে। বা বৃহস্পতি যদি সাথে থাকে, বা শুক্র যদি সাথে থাকে, তাহলে সেক্ষেত্রেও বুধের নীচভঙ্গ হয়ে যাবে। এবং যদি বৃহস্পতি আর বুধ একে অপরের কেন্দ্রে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বুধের নীচভঙ্গ হবে। আর যদি 16 ডিগ্রির ওপরে থাকে, তাহলে আমি বলবো কোনো সমস্যার জায়গা নেই। বুধ তৃতীয় স্থানে অবস্থান করে পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনের সর্বোচ্চ উন্নতির শিখরে নিয়ে যাবে আপনাদেরকে। এখানে যেহেতু সপ্তম দৃষ্টি তার নবম স্থানে পড়ছে, অতএব আপনি খেটে আপনার ভাগ্যকে তৈরি করবেন। এক জায়গায় থাকার থেকে আপনার একটু ঘোরাঘুরি করে কাজকর্ম করতে বেশি পছন্দ হবে। কোনো রকম দিক থেকে কোনো সমস্যা এখানে তৃতীয় স্থানে থেকে তখন দেবে না। ছোট ভাই বোনেদের থেকে সাপোর্টও বরাবর আপনারা কিন্তু পেতে থাকবেন, কিন্তু অবশ্যই দেখে নিন তার নীচভঙ্গ হচ্ছে কিনা। এবার নেগেটিভিটিগুলোকে শুধু নেবেন না। দেখা গেল বুধ এখানে তৃতীয় বসে আছে, বুধের মহাদশা আপনার পেয়েছেন, বৃহস্পতিও আপনার জন্মছকে তৃতীয় না থেকে খুব পজিটিভ অবস্থাতে বসে আছে, ধরুন উচ্চ হয়ে বসে আছে বৃহস্পতি, তাহলে সেক্ষেত্রে বুধ কিন্তু পূর্ণরূপে নেগেটিভ ফলাফল দেবে না। এবার এইখানে যদি বসে থাকে, এমনিতেই বুধের নীচভঙ্গ হয়ে যাবে, কেন বৃহস্পতি নবম দৃষ্টি আপনার বুধের ওপর পড়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আর তার পরবর্তীতে যদি আমরা দেখি, বুধ এখানে চতুর্থ স্থানে বসে আছে, তাহলে এটা কেন্দ্র ত্রিকোণ রাজ্য হচ্ছে, নবম ঘরের অধিপতি কেন্দ্রের ঘরে বসে আছে, কিন্তু এই ঘরটা হচ্ছে মঙ্গলের ঘর। তাহলে সেই হিসাবে যদি দেখি, মঙ্গল আর বুধ একে অপরের কিন্তু শত্রু। অতএব এখানে বুধের সাথে মঙ্গলের সময়গত বন্ধুত্ব আমাদেরকে দেখে নিতে হবে। কিভাবে দেখব? বুধ যদি এই ঘরে বসে থাকে, মঙ্গল আগের পরের 3টি ঘর ভালো করে বুঝে নিন, এবং আগের 3টি ঘর, তাহলে সেক্ষেত্রে মঙ্গল আর বুধের মধ্যে সময়গত বন্ধুত্বের মাধ্যমে বুধ এইখানে বসে তখন সম ফলাফল দেবে, তখন কেন্দ্র ত্রিকোণ রাজযোগের পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পাবেন। ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থে বসে আছে, হতে পারে আপনার মায়ের হেলথ নিয়ে কিছুটা সমস্যার জায়গা থাকবে, বাড়ি করতে গিয়ে, গাড়ি কিনতে গিয়ে কিছু ঋণ হবে। কিন্তু আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, এই সমস্যাটা আপনাদের আসতে পারে যদি এখানে বুধ তাৎকালিক শত্রুতায় থাকে, তাহলে আপনার গৃহর মধ্যে আপনার শত্রু থাকবে, যে শত্রু দ্বারা সারা জীবন আপনাকে ভুগতে হবে। এইটা সর্বদা মাথায় রাখবেন। না যদি তাৎকালিক মিত্রতা থাকে, তাহলে ঋণ হবে, তার মাধ্যমে সব কিছু হবে। এবং নবমপতি চতুর্থে যেহেতু বসে আছে,
আপনার নিজের পছন্দ মতো গৃহযোগ থাকবে, নিজের পছন্দ মতো গাড়িও পাবেন বুধের দশা অন্তর্দশাতে, এবং মাতৃসুখও পাবেন এবং গৃহসুখও কিন্তু খুব পজিটিভলি পাবে। কর্মজীবনেও সাফল্য নিয়ে আসবে, যেহেতু সপ্তম দৃষ্টি তার দশম স্থানে পড়ছে। নবমপতির দশমকে যখনই জুড়বে তখন কিন্তু কর্মের দিক থেকে উন্নতির জায়গা নিয়ে আসবে। এবার নবমপতির চতুর্থ স্থানে বসে থাকলে অনেকাংশে দেখা যায় জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য লাভের ক্ষেত্রে তাদের জন্য ভীষণ ভালো যোগ তৈরি করতে পারে। শুধু দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। যদি শত্রুতায় বসে থাকে তখন কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট কিছু অংশে ফেলবে। তার পরবর্তী যদি পঞ্চমে বসে থাকে, এটাও কেন্দ্রের, এখানে নবমের অধিপতি ত্রিকোণে বসে আছে, পঞ্চম ঘরটা আমাদের ত্রিকোণ ঘর হয়, তাহলে এটা ত্রিকোণের অধিপতি ত্রিকোণে গিয়ে বসে কিন্তু সর্বসেরা রাজযোগ নির্মাণ করছে। এক তো বুধ পঞ্চম ঘর আমাদের বিদ্যা, আমাদের জ্ঞানের ঘর হয়, তো এই ঘরে বুধ এমনি খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তারপরে সে নবম ঘরের অধিপতি হয়ে পঞ্চমে বসলে উচ্চশিক্ষার যোগ তৈরি করে। সেই জাতক বা জাতিকা ধরুন কোনো কারণে যদি এখানে শুক্র খুব পীড়িত হয়ে যায়, কারণ পঞ্চম ঘরের অধিপতি বুধ যতই রাজযোগ নির্মাণ করুক, শুক্র যদি অষ্টমে চলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি সে ভীষণ ভালো শিক্ষায় যেতে পারবে? সেখানে বাধা পড়বে। যেতে কেন পারবে না, বাধা পড়বে। তারপরেও বলবো তার কমন সেন্স মারাত্মক হবে, তার বুদ্ধি মারাত্মক হবে, তার জ্ঞান অর্জন করবার খিদে উচ্চমানের হবে, মানুষকে জ্ঞান দেওয়ার ক্ষমতা, যে কোনো দিক থেকে মানুষকে অ্যাডভাইস দেওয়ার ক্ষমতা, জ্যোতিষশাস্ত্র যা কিছু বিষয় আছে, গুপ্তবিদ্যা, রিসার্চ, সব রকম দিক থেকে পঞ্চমে বুধের কানেকশন কিন্তু তাকে সাফল্য লাভ দিতে পারে। সন্তান সুখের জন্য খুব ভালো, প্রেম সম্পর্কের জন্য খুব ভালো, তবে কিছুটা বাধা পড়বে যেহেতু ষষ্ঠপতি হয়ে বসে আছে। এইরকম ক্ষেত্রে দেখা গেছে কি, ধরুন এডুকেশনের সাথে আপনারা যুক্ত আছেন, সাফল্য আপনি পাচ্ছেন, কিন্তু দেখা যাবে যে আপনার খুব কাছের বন্ধু আপনাকে ভীষণ হিংসা করে, ভীষণ হিংসার আপনি পাত্র হয়ে গেছেন, সেটা হয়তো আপনি বুঝেও বুঝতে পারবেন না। প্রেম সম্পর্ক করছেন, যার সাথে প্রেম সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে, কিন্তু আমি এইটা বলতে পারি সমস্যা আসবে না, কিন্তু সবসময় একটা ভয় কাজ করবে। সন্তান সুখের ক্ষেত্রে কিছুটা প্রথম দিকটাতে ডিলে করতে পারে, বাট তারপরে কিন্তু সর্বসেরা যোগ বুধ পঞ্চমে বসে থাকলে। তো এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু সপ্তম দৃষ্টি আপনার একাদশ স্থানে পড়বে, তো একাদশ ঘরে পড়ার জন্য একাধিক সোর্স অফ ইনকামের জায়গাও কিন্তু থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এই সকল জায়গা থেকেও কিন্তু আর্নিংসের জায়গা বুধ এখানে তৈরি করতে পারে। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে, ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে বসে আছে, ভয় পাবেন না। রোগ ঋণ রিপুর ঘর হয় ঠিক মেনে নিচ্ছি, কিন্তু ষষ্ঠ স্থানে বসে থেকে জ্যোতিষশাস্ত্র বলছে কোনো গ্রহ যদি দুটো ঘরের অধিপতি হয়ে যে কোনো একটি ঘরে বসে, তাহলে আরেকটি ঘরকেও স্ট্রং করে, কারণ সে নিজে স্ট্রং হয়ে যাচ্ছে। খুব সহজভাবে বুঝছেন। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, বুধ ষষ্ঠ ঘরে থেকে নিজের ষষ্ঠ ঘরকেও স্ট্রং করছে, নবম ঘরকেও স্ট্রং করছে। অতএব রোগ ঋণ রিপুর সাথে লড়াই করতে পারলেই ভাগ্যের সাপোর্ট সর্বদা আপনার সাপোর্টে থাকবে। প্লাস ষষ্ঠ ঘরের অধিপতি ষষ্ঠে থাকলে বিপরীত রাজযোগ হয়। বিপরীত রাজযোগের সূত্র কি, যখন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ যে কোনো একটি ঘরে অবস্থান করবে, এবং সাথে লগ্নাধিপতি, এই জন্মছকে লগ্নাধিপতিকে শনি, লগ্নাধিপতি যখন জন্মছকে স্ট্রং অবস্থাতে ডিগ্রিগতভাবে পীড়িত না হয় এবং খুব পজিটিভ স্থানে অবস্থান করবে, তখন হবে বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগের ফলাফল কখন পাবেন, যখন জীবনের সব থেকে বেশি সংঘর্ষের সময় আসবে, তখন কিন্তু বিপরীত রাজযোগের ফলাফল দেবে। ভগবান অন্য রাস্তা আপনাদের জন্য খুলে দেবে। বলতে পারেন বিপরীত রাজযোগ হচ্ছে একটা পরীক্ষার টাইম। তো সেই দিক থেকে আপনারা দেখে নিতে পারেন বিপরীত রাজযোগ হচ্ছে কিনা। না হলে আমি ভয় পেতে বলবো না, চ্যালেঞ্জ নিয়ে কর্ম করতে পছন্দ করবেন। সাংবাদিকতার কর্ম যেখানে আপনাদের অনেকটা চ্যালেঞ্জ আছে, সেরকম ধরনের কর্মের সাথে যুক্ত হলে মার্কেটিং, ফিনান্স, আইটি সেক্টর, এই দিকে গেলেও কিন্তু সাফল্য এখানে বুধ নিয়ে আসবে। অসুবিধার জায়গা কিছু নেই, এবং পরবর্তীতে ভাগ্যের সাপোর্টও পাবেন। এবং সপ্তম দৃষ্টি যেহেতু দ্বাদশে পড়ছে, একটু ব্যয় আপনাদের হতে পারে। এবার ষষ্ঠে যেহেতু বুধ বসে আছে, এখানে যদি বুধ পীড়িত হয়ে যায়, পীড়িত মানে কি, যদি রাহু যুক্ত হয়, রাহু দৃষ্ট হয়, এই জন্মছকে শনি দৃষ্ট হলে অতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। তবুও বলছি, যদি ধরে নিন কেতুকে সাথে নিয়ে বসে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু স্কিনের সমস্যা, অ্যালার্জির সমস্যাতে ভোগাতে পারে আপনাদের। বুদ্ধিভ্রমতা তো আপনারা ভুগতে পারেন, এইরকম ধরনের সমস্যাগুলো আসতে পারে। পিতার হেলথ নিয়ে কিছুটা সমস্যা আপনাকে ছোটবেলা থেকে ভুগতে হতে পারে, এই হচ্ছে ব্যাপার। এরপরে যদি সপ্তম স্থানে থাকে বুধ, দাম্পত্যের ঘর হয়, চন্দ্রের ঘর হয় সপ্তম ঘরটা, তাহলে চন্দ্রের সাথে এখানে সেম আমাদের তাৎকালিক মিত্র দেখতে হবে। চন্দ্র আগের তিনটি ঘর এবং পরের তিনটি ঘরে যদি থাকে, তাহলে বুধ আর চন্দ্র একে অপরের তাৎকালিক মিত্রতায় বসে যাচ্ছে বা সময়গত বন্ধুত্বে। সেক্ষেত্রে কিন্তু বুধ এই সপ্তমে বসে আপনাদেরকে ব্যবসায়িক জীবনে ভীষণ সাফল্য দেবে, দাম্পত্য জীবনে ভীষণ সাফল্য দেবে। আপনারা যত যা কর্মই করুন না কেন, বলবো সাইডে বিজনেস অবশ্যই করুন যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে। বুধ আপনাকে বিজনেস মেন্টালিটি 100% দিয়েছে। যদি নিজে না করতে পারেন, দেখবেন মানুষকে অ্যাডভাইস দিচ্ছেন, তারা বিজনেসে সাফল্য পেয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনারা মিলিয়ে দেখবেন। এবং সপ্তম দৃষ্টি যেহেতু লগ্নে পড়ছে, তো আপনার ব্যক্তিত্বের মধ্যেও কিন্তু যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট এখানে বুধ নিয়ে আসবে, এবং একটা চার্মিং পার্সোনালিটিও কিন্তু আপনার এখানে বুধ নিয়ে আসবে। এবার যদি তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তখন কিন্তু প্ল্যানিং হবে, কিন্তু সেটা করে ওঠা হবে না। এইটাও কিন্তু একটা সমস্যার জায়গা, কেন চন্দ্রের ঘর যেটা হয়, সেখানে আপস অ্যান্ড ডাউনসের জায়গাটা একটু বেশি থাকে। যদি দুর্বল অবস্থাতে থাকে, বিজনেস করলেন, আপস অ্যান্ড ডাউনসটা সহ্য করতে হবে আপনাদেরকে। তো একদিন নেগেটিভ গেলে আর একদিন পজিটিভ যাবেই যাবে, ভেঙে পড়লে হবে না, এইটা হচ্ছে।
তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে, সেম বিপরীত রাজ্যকে সূত্র লাগু হবে, ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টমে বসে আছে। এবার এইটা তো একটা ফ্যাক্ট হলো, বিপরীত রাজ্য হলো, কিন্তু নবম ঘরের অধিপতি অষ্টমে বসে আছে মানেটা কি? সে তো সূর্যের ঘরে, মিত্র ঘর। বুধ এবং সূর্য একে অপরের পরম মিত্র হয়, কিন্তু যেহেতু অষ্টমে বসে গেছে, অতএব ভাগ্যের অধিপতি যখন সংঘর্ষের ঘরে বসে তখন কিন্তু সংঘর্ষ আপনার চিরবন্ধু। অতএব আপনি যত সংঘর্ষ করবেন তত আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে। সংঘর্ষ ছাড়া জীবনে কিচ্ছু করে উঠতে পারবেন না, এইটা হচ্ছে বড় সমস্যা। আর এইখানে যদি বুধ অবস্থান করে তাহলে সেই দিক থেকে আমি বলবো, তো নার্ভের সমস্যাতে কিছু অংশ আপনাকে ভোগাতে পারে, স্কিনের সমস্যাতে সব থেকে বেশি করে ভোগাতে পারে, ভুলে যাওয়ার রোগ আসতে পারে। এবার ধরুন বুধ অষ্টমে বসে আছে, সূর্যকে সাথে নিয়ে বুধাদিত্য রাজ্য হয়েছে এখানে, এটা রাজযোগ তো হবে না, যেহেতু বুধ সূর্যই জন্মছকে অষ্টম ঘরের অধিপতি, কিন্তু বুধ আর সূর্যের কম্বিনেশন আপনাদের কিন্তু বুদ্ধি দেবে কোন দিক থেকে? আধ্যাত্মিক জ্ঞান। কোনো অংশে এটা বলা যেতে পারে শেয়ার মার্কেট, স্টক মার্কেটের প্রতি ভীষণ ভালো জ্ঞান এই সকল মানুষের থাকে, ইমাজিন করে বা দেখে বলে দিতে পারে। মানে এইটাও আসে যে ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করে, কোনো বিষয়কে দেখে বলে দিতে পারে, কোনো মানুষকে দেখে বলে দিতে পারে যে এ কী ভাবছে, এই ক্ষমতাটা এদের মধ্যে চলে আসে। তো সর্বাপেক্ষা নেগেটিভ নয়, অষ্টমে বসে আছে, খালি দেখে নিন ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল হয়ে আছে কিনা। ডিগ্রিগতভাবে দুর্বল থাকলে প্রবলেম কিন্তু বুধ আপনাকে নবম ঘর রিলেটেডও দেবে, এটা মাথায় রাখতে হবে। তার পরবর্তীতে যদি আমরা দেখি বুধ এখানে নবম ঘরে বসে আছে, তাহলে সেটা বলতেই হবে না, নবম ঘরের অধিপতি নবমে বসে থাকা মানে মহাভাগ্যবান যোগ হচ্ছে। এটা খুবই ভালো যোগ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ধর্মের পথে চলার আপনারা চলতে চাইবেন, খুব ভালো। ষষ্ঠ ঘরের অধিপতি নবম ঘরে বসে আছে এবং নবম ঘরেতেই বসে আছে, উচ্চ হয় এই ঘরে কিন্তু বুধ। তাহলে সেই দিক থেকে আমরা ধরে নিতে পারি যে বুধের মহাদশা যদি আপনারা পান, আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন এবং জীবনে উন্নতি গ্রোথ সব রকম দিক থেকেই সাপোর্ট আপনারা পাবেন। এবং যেহেতু সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ছে, পরিশ্রম পরাক্রমের মাধ্যমে জীবনে উন্নতি লাভ কিন্তু অবশ্যই করতে পারবেন। সব রকম দিক থেকে নবমে অবস্থানটাকে আমরা ভালো ধরবো। তার পরবর্তী যদি দশম স্থানে বসে, এটাও মিত্র ক্ষেত্র, নবম ঘরের অধিপতি দশমে, ষষ্ঠ ঘরের অধিপতি দশমে, খুব ভালো যোগ। এক তো ধর্মকর্ম রাজ্য হচ্ছে, ধর্মের অধিপতি কর্মের ঘরে বসে আছে, প্লাস ষষ্ঠ ঘর সাহসের অধিপতি দশম ঘরে বসে আছে, চ্যালেঞ্জ নেবার ক্ষমতা, সাহস, যে কোনো টাফেস্ট কাজ, যে কোনো ধরুন খুব যেই কাজটা সাধারণ মানুষের জন্য নয়, টেকনিক্যাল যে কোনো দিক থেকে বুধের এই জ্ঞান কিন্তু দশমে অবস্থান আপনাদেরকে সব রকম দিক থেকে সাপোর্ট দেবে। ভীষণ জ্ঞানী আপনারা হবেন, প্র্যাকটিক্যাল জ্ঞান মারাত্মক থাকবে আপনাদের মধ্যে, খুব কম বয়স থেকে কর্মের সাথে যুক্ত হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বুধ এখানে নিয়ে আসতে পারে, বাট কর্মজীবনের সাফল্য কিন্তু 100% দেবে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু চতুর্থ স্থানে পড়ছে, কর্মজীবনের থেকে আপনি জীবনের সুখ সব রকমভাবে পাবেন। কোনো অ্যাঙ্গেল থেকে মনে হতে পারে এই সকল মানুষদের ক্যারেক্টার কী হয়, তাদের কর্মটাই তাদের সব থেকে বেশি সুখের জায়গা, সব থেকে বেশি তারা সেটাকেই ভালোবাসে। তো অবশ্যই অবস্থান খুব ভালো, পিতার সাপোর্টও আপনারা কিন্তু জীবনে বারংবার পেতে থাকবেন। তার পরবর্তী যদি একাদশ স্থানে বসে থাকে, একাদশ ঘরে বুধ কিন্তু কারকত্ব পেয়ে যায়, তবে এটা মঙ্গলের ঘর, সে মঙ্গলের সাথে সময়গত বন্ধুত্ব দেখতে হবে। যদি সময়গত বন্ধুত্বে বসে থাকে, সূত্র আগেই বলা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বুধ একাদশ স্থানে থেকে নবম এবং ষষ্ঠ ঘরের অধিপতি একাধিক সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করবে। আপনারা নিজেদের ইচ্ছা পূরণ সব কিছু বুধের দশা মহাদশায় করতে পারবেন। অবশ্যই অবস্থান ভীষণ ভালো, এবং যদি তাৎকালিক শত্রুতায় চলে যায় তখন কিন্তু আপনাদের ধৈর্যহীনতায় ভুগে আপনাদের যেটা চাহিদা, সেই চাহিদাটা পূরণ করতে গিয়ে কোনো ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন, বা যে কোনো জিনিসকে আপনার ভালো লাগাটা খুব সীমিত সময়ের জন্য হতে পারে যদি তাৎকালিক শত্রুতায় চলে যায়। যেটা চাইছেন সেটা পেয়ে গেলেন, তারপর আর সেটাকে ভালো লাগছে না, এরম ধরনের যোগ কিন্তু বুধ এখানে একাদশে থেকে তৈরি করতে পারে। তো এইটা দেখে নিন তাৎকালিক মিত্রতায় বসে আছে কিনা। এবং যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চমে পড়ছে, আপনাদের বুদ্ধি তো থাকবে, সেই বুদ্ধিটাকেও আপনারা জীবনে কিন্তু কাজে লাগিয়ে জীবনে সাফল্য কিন্তু অবশ্যই পাবেন। কেন নবম ঘরের অধিপতি পঞ্চমে কানেকশন দিচ্ছে মানে এইখানেও আপনার এডুকেশনের ক্ষেত্রে এটা খুব ভালো কম্বিনেশন হচ্ছে। দ্বাদশ ঘরে যদি বসে থাকে, এইখানেও তাৎকালিক মিত্রতা দেখতে হবে। এখন নবম ঘরের অধিপতি দ্বাদশে বসে যদি থাকে, দ্বাদশ ঘরটাও নেগেটিভ ঘর, বিপরীত রাজ্য হয়। খুব সিম্পল যদি আমি বলি, নবম দ্বাদশ কানেকশন, জন্মস্থান থেকে দূরে চলে যান, সাফল্য 100% আপনার হাতে। কিন্তু যেহেতু ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশে আছে, আপনি জন্মস্থানেই আছেন, তাহলে একটা সূত্র সর্বদা মাথায় রেখে চলতে হবে আপনাদেরকে। প্রথমত ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে কাজকে আপনারা নেবেন, সেই কাজকে যতক্ষণ না কমপ্লিট করছেন ততক্ষণ অন্য কাজে হাত দেবেন না। যদি কোনো কাজকে আপনারা মাঝপথে ছেড়ে দেন, তাহলে বুধ কিন্তু আপনাদেরকে ভীষণ অর্থ খরচের দিকে নিয়ে যাবে, ভীষণ ভোগাবে আপনাদেরকে, মানে গুণকার দেওয়া যেটাকে বলা হয়, সেটা কিন্তু এই ক্ষেত্রে বুধ ভীষণভাবে অ্যাক্টিভেট করতে পারে, সেটা মিত্রতায় বসে থাকুক আর শত্রুতাতেই বসে থাকুক। এবার যদি বিপরীত রাজ্য হয়ে যায়, শনি যদি স্ট্রং থাকে, তাহলে আমি বলবো অবশ্যই খুব ভালো। তো দ্বাদশ, অষ্টম এবং ষষ্ঠে যদি বুধ বসে থাকে আর শনি যদি স্ট্রং থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিপরীত রাজ্য অবশ্যই হবে জন্মছকে, সেক্ষেত্রে খুবই ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। তবে এই ঘরে অবস্থান করছে, আপনাদের ব্যয়টাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, এবং পিতার সাথে দূরত্ব তৈরি করতে পারে, পিতার হেলথ নিয়ে সমস্যার জায়গা আনতে পারে। এবং সপ্তম দৃষ্টি যেহেতু ষষ্ঠ স্থানে পড়ছে, ঋণের ক্ষেত্রে কিছুটা সমস্যা আনতে পারে, বাট রোগের ক্ষেত্রে আমি খুব একটা নেগেটিভ বলবো না।
এবং গুপ্ত শত্রুর ক্ষেত্রে আমি অতটা নেগেটিভ আপনাদেরকে বলবো না, সমস্যা আসবে না। এবার যদি আমরা রত্ন ধারণের ক্ষেত্রে আসি, দেখুন প্রথমেই আমি আপনাদেরকে বলেছি মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে 99% ক্ষেত্রে আপনারা রত্ন ধারণ করতে পারেন। যদি বুধের দশা পেয়ে যান তো খুব ভালো। আমি এইখানে একটা বিষয় বলে রাখতে পারি যে তৃতীয় স্থানে যদি বসে থাকে, বুধের যদি নিজভঙ্গ না হয় তাহলে রত্ন পরা যাবে না, অর্থাৎ 16 ডিগ্রির মধ্যে যদি থাকে বা 15 ডিগ্রির মধ্যে যদি থাকে এবং নিজভঙ্গ না হয় পরা যাবে না। যদি এইখানে আপনার মেষে বসে থাকে, তাৎকালিক শত্রুতায় বসে থাকে, তাহলে যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে তবেই রত্ন পড়ুন, না হলে কিন্তু নয়, সেক্ষেত্রে সমস্যা দিয়ে দিতে পারে। যদি ষষ্ঠে বসে থাকে রত্ন পড়তে পারেন। সপ্তমের ক্ষেত্রেও তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখতে হবে, দেখে তবে পড়তে হবে। অষ্টমেও যদি বসে থাকে রত্ন পড়তে পারেন, দেখে নেবেন বুধ ভীষণ দুর্বল অবস্থাতে আছে কিনা, ধরুন ডিগ্রিগতভাবে প্লাস সূর্যের সাথে সে অস্ত হয়ে গেছে, তখন আপনারা কিন্তু বুধের রত্ন পড়তে পারেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, একাদশ আর দ্বাদশের ক্ষেত্রেও আপনাদেরকে তাৎকালিক মিত্রতা দেখতে হবে, তবেই কিন্তু রত্ন পড়তে পারেন। তাহলে বারণ করলাম কোন ক্ষেত্রে? শুধুমাত্র তৃতীয় স্থানের ক্ষেত্রে বারণ করলাম। এখানে সব থেকে আগে যে বিষয়টা উঠে আসছে, যদি সে নিচস্থ অবস্থাতে থাকে তাকে স্ট্রং করলে নেগেটিভ ফলাফল আরও বাড়বে। বাদ বাকি প্রত্যেকটা ক্ষেত্রে রত্ন ধারণ করা যেতে পারে, শুধুমাত্র সপ্তম, অষ্টম, এখানে ষষ্ঠ আর একাদশ, দ্বাদশ এবং চতুর্থ এখানে তাৎকালিক মিত্রতা দেখে রত্ন ধারণ করুন। আর অষ্টমের ক্ষেত্রে একবার জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ নিয়ে রত্ন ধারণ করতে পারেন যদি খুব দুর্বল অবস্থাতে বুধ থাকে। এছাড়া বুধের প্রণাম মন্ত্র আপনারা পাঠ করতে পারেন, কোনো বন্ধুকে কোনো জ্যোতিষ বন্ধুকে না দেখাতে পারলে ওং ব্রাং ব্রিং ব্রংশ বুধায় নম রেগুলার 108 বার পাঠ করতে পারেন বা 50 বার পাঠ করতে পারেন। আর সব থেকে বেস্ট হচ্ছে গণেশ ঠাকুরের আরাধনা করুন, কেন আপনাদের নবম ঘরের অধিপতি হচ্ছে বুধ, সে নবম ঘরে উচ্চ হয়। অতএব যত আপনারা গণেশ ঠাকুরের আরাধনা করবেন তত আপনারা ভাগ্য আপনাদেরকে সাপোর্ট দেবে। তো গণেশ ঠাকুরের আরাধনা সর্বদা করতে থাকুন, ভীষণ সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল মকর লগ্ন মকর রাশির সাপেক্ষে 12টি ঘরে বুধের অবস্থান নিয়ে ফলাফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।